আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আমি মতিউর স্যার অরবিট প্লাসের আমার টিউটর আমার ঘরের প্রোগ্রামে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অরবিট প্লাসের পক্ষ থেকে এবং সেই সাথে ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউট আমার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সবচেয়ে কঠিন যে চ্যাপ্টারটা তোমাদের কাছে মনে হয় তৃতীয় অধ্যায় পরিমাপ, সেই পরিমাপ নিয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণী তোমরা যারা আছো তোমরা জানো আগামী কিছুদিনের মধ্যেই তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হয়ে যাবে নভেম্বরে। তাই তোমাদের প্রস্তুতি বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে সমস্যা আমরা বোধ করতেছি সেই সমস্যার সাথে সাথে আমরা মোকাবেলার চেষ্টা করতেছি। সেই সাথে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বিষয়টা বাসায় পড়ালেখার পাশাপাশি তোমাদের অনেক যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অরবিট প্লাসের ফেসবুক পেজে তোমরা জয়েন থাকতে পারো। সেই সাথে অরবিট প্লাসের এই লাইভ ক্লাসের ইউটিউব ভিডিওগুলো নিয়মিতভাবে পাওয়ার জন্যই তোমরা যে সাবস্ক্রাইব করে রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে যদি আজকে আমার আলোচনা তোমাদেরকে ভালো লাগে অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় পরিমাপ। তো পরিমাপের যেভাবে আমাদের বইয়ের বিন্যাস আছে বা যেভাবে আমাদের বইয়ের সাজানো আছে আমি ঠিক সেভাবে আলোচনাটা করতে চাচ্ছি না, আমি একটু আমার মতো করে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই আলোচনাটা একটু মনোযোগ যদি দিয়ে দেখো তাহলে দেখা যাচ্ছে অনেকটাই তোমাদের বইয়ের অঙ্ক করতে সহজ হয়ে যাবে। প্রথমে আমি বলতে চাই পরিমাপ বিষয়টা কি। পরিমাপ বিষয়টা হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বললাম? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাটা কি বলা হচ্ছে? পরিমাপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে পরিমাপ বলতে কিসের পরিমাপ নির্ণয় করতে বলতেছে? আমাকে এখানে বিভিন্ন আকারের বস্তু, যেমন সেটা হতে পারে ত্রিভুজ আকার, সেটা হতে পারে চতুর্ভুজ আকার, সেটা হতে পারে ঘনক আকার, সেটা হতে পারে চৌবাচ্চা, সেটা হতে পারে আয়তাকার বাগান অথবা বৃত্তাকার মাঠ, এরকম হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এগুলার ক্ষেত্রফল নির্ণয় করা বা পরিমাপ নির্ণয় করা, এই অধ্যায়ে দেখবা যে আগে তোমাদের বিভিন্ন এককের সাথে বিভিন্ন একের সম্পর্ক স্থাপন করে দেওয়া আছে, যে 1 কিলোমিটার সমান সমান কত মিটার, কত এক একর সমান সমান কত বর্গ মিটার, এইভাবে তোমাদের কিন্তু 1 একর সমান সমান কত মিটার, এইভাবে কিন্তু অনেকগুলা বক্স তোমাদের বইতে দেওয়া আছে। যথাসাধ্য চেষ্টা করবা কিছু গুরুত্বপূর্ণ বক্সের বিষয় আমরা দাগাই দিব, যেগুলো অবশ্যই মনে রাখা প্রয়োজন। সেই সাথে বন্ধুরা, তোমাদের যে বিষয়টা রাখতে হবে সেটা একটু বাসায় নিজেরা বইতে স্পষ্ট দেওয়া আছে, তোমরা মনে রাখবা। কিন্তু এগুলো মনে রাখলেই চলবে না, অঙ্ক করার যে কৌশল সেই কৌশলের ক্ষেত্রে তোমাদের কি কি বিষয় জানা বোঝার প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে এই যে পরিমাপ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আমরা তোমাদের সামনে উপস্থাপন করতেছি সেটা হচ্ছে ত্রিভুজ আকার। আমরা ত্রিভুজ বলতে কি বুঝি? ত্রিভুজ ক্ষেত্র বলতে বুঝি তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলা হয়। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের পরিমাপ নির্ণয় করার জন্য আমাদের বিভিন্ন উপায় আছে, যেটা 9-এ যে তোমরা বিশদ আকারে পাবা। যেমন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় একরকম, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় একরকম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আরেক রকম। সেই সাথে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সাধারণ সূত্র আছে, সেই সাধারণ সূত্রটাই তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখো এই সাধারণ সূত্রটা হচ্ছে এই যে ত্রিভুজের এই যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, বিপরীত বাহুর উপর অঙ্কিত এই যে লম্ব দৈর্ঘ্য, এই লম্বের দৈর্ঘ্যটাকে উচ্চতা, যেটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এবং এই যে ভূমি যেটার উপরে এই উচ্চতাটা আসছে সেটা হচ্ছে ভূমি, ভূমির দৈর্ঘ্যটাকে এ ধরা হয়। অর্থাৎ যদি ভূমি সমান সমান এ হয়, উচ্চতা সমান সমান যদি তোমার এইচ হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু তো বন্ধুরা দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কেউ এখানে ভূমির মান এ এইচ এভাবে দিতে পারে, এ এইচ বলতে এখানে জাস্ট চলক হিসেবে আমরা ব্যবহার করছি আর কিছুই না। তাহলে এই যে ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফলের এককটা কি হবে সেই এককটা কিন্তু তোমাকে পাশে লিখে দিতে হবে। এককটা হচ্ছে বর্গ একক। অর্থাৎ
কোনো কিছুর ক্ষেত্রফল বললেই বর্গ আর একক হয়ে যাবে। এই বর্গ একক নির্ণয় করার জন্য শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখবা, তোমার এখানে মিটার দেওয়া আছে না সেন্টিমিটার দেওয়া আছে, সেখানে বর্গের পরে মিটার অথবা সেন্টিমিটার শব্দটা ব্যবহার হয়ে যাবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে বিষয়টা শিখেছি সেটা হচ্ছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন দেখো স্যার এইটা আসলে কিভাবে আমরা শিখলাম, এটার সাথে সাথে আমাদের কিন্তু বইয়ে অনেকগুলো অঙ্ক, কয়েকটা অঙ্ক উদাহরণে দেওয়া আছে, কিছু অঙ্ক বইয়ে দেওয়া আছে। তোমরা একটু চেষ্টা করে একটু বইতে যদি চলে যাও, আমার এখানে বইয়ের পিডিএফ ফাইল আছে, তোমরা যদি চেষ্টা করো যে তোমাদের যে বইটা আছে, তোমাদের যে পাঠ্য বই, তোমরা পাঠ্য বইটা খুলো, দেখো তোমাদের পাঠ্য বইতে তৃতীয় অধ্যায়টা আছে, 43 পৃষ্ঠায় তৃতীয় অধ্যায়টা, বা তোমরা 44 পৃষ্ঠায় চলে যাও, 44 পৃষ্ঠার 16 নাম্বার একটা অঙ্ক, 44 পৃষ্ঠা 16 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, ত্রিভুজের আকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে 264, ভূমি দেওয়া আছে 22। তাহলে দেখো তোমার এখানে যে প্রশ্নটা, সেই প্রশ্নের সমাধানটা কি করবা, তোমার এখানে দেওয়া আছে, আমার দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং উচ্চতা দেওয়া আছে 22 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমার এখানে উচ্চতাও দেওয়া থাকতে পারে অথবা ভূমিও দেওয়া থাকতে পারে, যে কোনো একটা দেওয়া থাকতে পারে, তোমাকে আরেকটা বিষয় নির্ণয় করতে হবে। তাহলে সেই নির্ণয় করার কৌশলটা কি হবে, সেই বিষয়টা তোমাদের সামনে আমি জাস্ট উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে এই যে 16 নম্বর অঙ্কটা আমরা এখানে করতে চাচ্ছি, যে 16 নম্বর অঙ্কটা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, তোমার এখান থেকে ভূমির পরিমাপটা নির্ণয় করতে হবে, অথবা তোমাকে এখানে দেওয়া থাকতে পারে ভূমির পরিমাপটা দেওয়া আছে, উচ্চতা কত সেই পরিমাপটা নির্ণয় করতে পারে। প্রিয় বন্ধুরা, এই জিনিসটা করার জন্য তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, অঙ্কটা সমাধানের জন্য প্রথমে উপস্থাপন করতে হবে, দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ মিটার এবং উচ্চতা এত মিটার। তোমার চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই, তোমাদের চিত্র আঁকা ছাড়াও তোমরা এখানে অঙ্ক করতে পারো, তবে চিত্র আঁকা থাকলে তোমার সবচেয়ে বেশি যেটা ভালো সেটা তোমার নিজের বুঝতেই ভালো হবে। তাহলে দেখো এখানে উচ্চতাটা দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে আমার এখানে 22 মিটার, তাহলে ভূমি কত সেটা আমার জানা নাই। তাহলে এই জিনিসটা সমাধানের জন্য আমরা যে কাজটা করতেছি, প্রথমে লিখলাম এতটুকু, তারপরে লিখছি আমরা জানি। আমরা জানি বলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক লিখেছি, এই জিনিসটা আমরা লিখে নিয়েছি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে কাজটা করতে হবে, বা লিখে আমরা যে সমীকরণের সমাধানের মতো বা লিখে, ক্ষেত্রফল দেওয়া আছে 264, তাহলে এখানে লিখে নিলাম 264 সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমির মানটা আমরা জানি না, আমরা এখানে লিখে নিলাম ভূমি সমান সমান ভূমি এবং উচ্চতা দেওয়া আছে কত 22। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সমীকরণটা সাজানোর একটা কৌশল। এরপরে যে কাজটা করতে হবে, সেটা কাজ করার জন্য সমাধান করতে হবে। সমাধান করার জন্য দেখো এইখানে 2টা কিন্তু আমার নিচে আছে, আমি চাইলে 2টা দিয়ে এই 22কে যদি ভাগ করে দেই, তাহলে এই 2টা দিয়ে যদি এই 22টাকে ভাগ করে দেই, তাহলে এখানে কত হবে 11। তাহলে কি থাকতেছে আমার, ভূমি ইনটু 11 বা 264। তাহলে দেখো আমার ভূমির পরিমাণটা নির্ণয় করতে আমরা সমাধানে জানি যে ডান পক্ষে যেহেতু গুণ আছে, বাম পাশে চলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি বা 264 ভাগ 11 সমান সমান ভূমি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইখান থেকে কাটাকাটি ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কার মান, ভূমির মান পেয়ে যাচ্ছি। তাহলে সমান সমান লিখবো ভূমি সমান সমান, দেখো এখানে কাটাকাটি যদি করতে চাই, তাহলে আমার 11 দিয়ে 26 কে কাটলে কত হয়, 11 দুগুণে 22, হাতে থেকে 4 4 4 হচ্ছে 44, 4 11 44, তাহলে এখানে আসতেছে কত 24। ভূমি সমান সমান কত হয়ে যাচ্ছে 24 মিটার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই ছিল ত্রিভুজ সংক্রান্ত যে ক্ষেত্রফল, ত্রিভুজ সংক্রান্ত ক্ষেত্রফল নির্ণয়ের একটা কৌশল। তোমরা কেউ চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা জিনিসটা সমাধান করতে পারো, আবার কেউ যদি মনে করো যে না আমার সমাধান আছে, আমার বোঝার কৌশল দরকার, তাহলে আমি বোঝাচ্ছি, আবারও বোঝাচ্ছি। দেখো তোমার প্রশ্নটা দেওয়া ছিল কি, যেটা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার এবং এটার উচ্চতা দেওয়া আছে 22 মিটার, আমার এই ত্রিভুজটার ভূমির পরিমাপ কত সেই জিনিসটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজ সংক্রান্ত যে বিষয়টা আমাকে আগে জানতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি। ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে
হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তাহলে প্রথমে যে তথ্যটা আমার দেওয়া আছে আমি সেই তথ্যটা উপস্থাপন করলাম, দেওয়া আছে লিখে আমি তথ্যটা উপস্থাপন করলাম, করার পরে আমরা জানি বলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বসালাম। তারপরে প্রত্যেকটা জায়গায় যে তথ্য অনুসারে যে মানটা দেওয়া ছিল সেই মানটা আমরা বসাইছি। এবং কাটাকাটি করার কৌশলটা কি, যখন গুণ আকারে কোনো ভগ্নাংশ থাকে তখন নিচের অংশটা দিয়ে উপরের অংশটা কি করা যায়, কাটাকাটি করা যায়। অথবা কেউ যদি এইখান থেকে করার এই কৌশলটা অবলম্বন করতো যে 264 গুণ 2 ভাগ 11 লিখতো কেউ, তাতেও কিন্তু তার অঙ্কটা কিন্তু হয়ে যেত 22 এখানে যদি এভাবে লিখতো তাতেও কিন্তু তার অঙ্কটা হয়ে যেত। কেন এটা লিখলাম, দেখো 2 ভাগ আছে এই পাশে চলে আসলে গুণ হয়ে যাবে, 22 এখানে গুণ আছে এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, সমান সমান হচ্ছে ভূমি। এইভাবেও যদি কেউ লিখলেও দেখো সেই একই কাজ, 2 দিয়ে 22 কে ভাগ, 11 দিয়ে 264 কে ভাগ, আমাদের হয়ে যাচ্ছে কত, 24 হয়ে যাচ্ছে। অথবা এটা দিয়ে এটাকে ভাগ করলে 12 দুগুণ হচ্ছে 24। যেভাবেই করো না কেন করার কৌশলের ক্ষেত্রে সেম উত্তরটাই আসতেছে। তাহলে আমার উত্তরটা উপস্থাপন করার কৌশলটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ত্রিভুজ সংক্রান্ত যে সকল পরিমাপগুলো আছে সেই সকল পরিমাপগুলো তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। পাঠ্য বইয়ে এমনও হতে পারে, তোমাকে এমন বলতে পারে যে ত্রিভুজের দৈর্ঘ্য, ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য উচ্চতার এত অংশ, অথবা ত্রিভুজের উচ্চতা ভূমির এত অংশ, এভাবেও বলতে পারে। আমি যদি সেভাবেও করতে চাই তাহলে হচ্ছে যে তুমি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। সাপোজ আমি একটা কোশ্চেন বানাই দিচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা জিনিসটা খেয়াল করতে পারো যে আমি একটা কোশ্চেন করে দিচ্ছি। তোমরা যদি এই কোশ্চেনটা পারো, দেখো যে কিভাবে একটা কোশ্চেন লিখতেছি যে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য উচ্চতার 1/3। দেখো আমি এখানে জাস্ট একটা শর্ত দিচ্ছি, একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য উচ্চতার 1/3। ত্রিভুজটির উচ্চতা 15 মিটার হলে ক্ষেত্রফল কত। প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রশ্নটা তোমরা ভালোভাবে খেয়াল করো যে এগুলো কিভাবে সমাধান করতে হয়। আমরা যে ক্লাসগুলোতে যেভাবে পর্যায়ক্রমে আমাদের যে লেকচারগুলো আছে, পর্যায়ক্রমে লেকচারগুলো শেষ হওয়ার পর একটা শর্ট সাজেশন দিয়ে দিব শিক্ষার্থী বন্ধুরা। এর জন্য তোমাদের অবশ্যই খেয়াল রাখবা, সাজেশন পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, সেই সাথে বেল আইকনটাকেও ক্লিক করে রাখবা এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিলে এইভাবে নিয়মিত ভাবেই তোমরা ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহ দিবা, সেটা প্রত্যাশা করি তোমাদের কাছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি যে প্রশ্নটা দিলাম যে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য উচ্চতার 1/3, ভূমির উচ্চতা 15 মিটার হলে এর ক্ষেত্রফল কত, এটা জাস্ট আমি মনে করি একটা ক্রিয়েটিভ কোশ্চেন একটা বানাই দিছি। তাহলে এই বানাই দেওয়ার জন্য ক্ষেত্রফলটা কত সেই জিনিসটা আমাকে নির্ণয় করতে হবে। কিন্তু এখানে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে কি কি জানতে হবে, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। দেখো বন্ধুরা এখানে উচ্চতা দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। তাহলে ভূমির দৈর্ঘ্য আমি কিভাবে বের করবো, কারণ ভূমির দৈর্ঘ্যটা আমার এখানে শর্ত দেওয়া আছে যে ভূমির দৈর্ঘ্য উচ্চতার 1/3। তাহলে সেখান থেকে আমি ভূমির দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে সমাধানের কৌশলটা প্রথমে কি হবে লিখতে হবে, দেওয়া আছে ত্রিভুজটির উচ্চতা সমান 15 মিটার, এটা তোমার দেওয়া আছে। ত্রিভুজটির উচ্চতা 15 মিটার এটা দেওয়া আছে এবং ত্রিভুজটির ভূমি উচ্চতার 1/3। তাহলে ত্রিভুজটির ভূমি যদি উচ্চতার 1/3 হয় সুতরাং ভূমি সমান সমান হবে উচ্চতা কত দেওয়া আছে 15 মিটার। তাহলে এখানে 15 গুণ 1/3 মানে 3/1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এত মিটার। দেখো তাহলে 3 দিয়ে আমরা যদি 15 কে ভাগ করি তাহলে কত হয় 5 মিটার। তাহলে দেখো স্যার আমরা এবার ভূমি পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফলটাও আমাদের বের করা কি হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। জাস্ট আমরা লিখবো, আমরা জানি
আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো এখানে অবশ্যই একক লিখতে হবে, বর্গ একক। তাহলে এখানে হাফ, ভূমির মান 5, উচ্চতার মান 15, এত বর্গ মিটার। কেন বর্গ মিটার? কারণ আমাদের এককগুলো কিসে দেওয়া আছে? মিটার এককে দেওয়া আছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5 15 কত হয়? আমরা সমাধানটা যদি একটু এখানে একটু বাকিটুকু করে নিচের দিকে না যাই, 5 15 হয় হচ্ছে যে 75, 75 কে হচ্ছে যে 2 দিয়ে ভাগ, এত বর্গ মিটার। তাহলে এখানে সাড়ে 37 বর্গ মিটার। কেউ যদি 37.5 এভাবে লেখো, অথবা কেউ যদি 37 সমস্ত এত লেখো, যেটাই লেখো না কেন সঠিক উত্তর হবে আমাদের। তাহলে দেখো যে 37.5 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে বিষয়টা আমরা খেয়াল করলাম যে আমাদের তথ্যটা কি দেওয়া আছে, ত্রিভুজের পরিমাপ ক্ষেত্রে, ত্রিভুজ সংক্রান্ত পরিমাপের ক্ষেত্রে যদি আমার এখানে শর্ত এইভাবে দেওয়া থাকে, কি শর্ত দেওয়া আছে সেই জিনিসটাকে আমাকে খেয়াল করতে হবে। যখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে তখন হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অথবা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে ভূমি অথবা উচ্চতা নির্ণয় করতে বলছে, তখন সূত্রটা কিন্তু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তথ্যটা তোমাকে যদি জানা থাকে তাহলে তুমি ত্রিভুজ সংক্রান্ত যত অঙ্ক তোমাদের অষ্টম শ্রেণীতে আছে তোমরা মোটামুটি পারবা ইনশাল্লাহ। কিন্তু সেই সাথে শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজ সংক্রান্ত আরো ধারণা আছে যেটা তোমাদের ক্লাসের জন্য না, আমি আগেই বলছি, সুতরাং সেই আলোচনাগুলো আমরা না যাই। এখানে উচ্চতা নির্ণয় করার জন্য সূত্র আছে, সেটা আমরা ক্লাস 9 পড়বো। আবার হচ্ছে যে পরিসীমা নির্ণয়ের সূত্র আছে, সেটাও আমরা ক্লাস 9 পড়বো। এখান থেকে অনেক কিছু জানার আছে যেগুলো আমার 9 দরকার, আমাদের এইটা আপাতত দৃষ্টি আমি মনে করতেছি দরকার না। আমি যে তথ্যটা দিলাম সেই তথ্যের আলোকে, তথ্যের সাপেক্ষে আমরা তোমাদেরকে একটা অঙ্ক করে শিখলাম। আশা করি তোমাদেরকে অবশ্যই অঙ্কটা ভালো লাগছে, এবং এই অঙ্কটা তোমরা তুলে নাও। এই অঙ্কটা কিন্তু একটা ক্রিয়েটিভ কোশ্চেন মনে করো, সাপোজ একটা ক্রিয়েটিভ কোশ্চেন আমি করেছি, যে একটা খ নাম্বার একটা কোশ্চেন করেছি, সেই খ নাম্বার তথ্য দেওয়া আছে আর এর হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অঙ্ক সমাধান শেষে কিন্তু অবশ্যই উত্তরটা কিন্তু আলাদা করে লিখতে হবে, যে ত্রিভুজটির ক্ষেত্রফল 37.5 বর্গ মিটার। এই লাইনটা অবশ্যই ফিনিশিং লাইন বলা হয় এটাকে, ফিনিশিং লাইনটা অবশ্যই লিখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে তোমাদের 1 নাম্বার কাটা দিতে পারে। তো শিক্ষার্থীরা, আর প্রতিটা ক্ষেত্রে অঙ্কের শেষে উত্তর লেখা কিন্তু না, সৃজনশীলের উত্তর লেখার কিছু কৌশল আছে। আশা করা যায় যারা পারো না, বোঝো না সৃজনশীলের উত্তর লেখার কৌশল নিয়ে, জ্যামিতির উত্তর কৌশল নিয়ে আমরা আরেকদিন আরেকটা ভিডিও বানাবো, সেটা দেখে রাখবা। সেই সাথে বন্ধুরা বলছে আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। এই অঙ্কটা এখন তোমরা তুলে নাও, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে তোমরা এই জিনিসটা অবশ্যই পরবর্তীতে তোমরা চর্চা করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজ সংক্রান্ত পরিমাপের পরে আমরা যে বিষয়টা যাব সেটা হচ্ছে আয়তাকার বা চতুর্ভুজাকার। এই দুইটা বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। বিশেষ করে এখন আমরা আলোচনা করব প্রথমেই চতুর্ভুজের আয়তাকার বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ বেশিরভাগ অঙ্কই তোমাদের আয়তকের রিলেটেডই থাকবে। চতুর্ভুজের বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা গুণ করলেই আমাদের ক্ষেত্রফল পাওয়া যায়। এর পরিসীমা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটাও আমরা এখন শিখব। আমাদের অবশ্যই তোমরা খেয়াল রাখো। এখন আয়তকার বস্তু কাকে বলে? আয়তকার বস্তু তো কাকে বলে এটাকে আমাকে জানতে হবে, যে দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা আবদ্ধ একটি ক্ষেত্র, যাদের প্রত্যেকটি কোণ কি, বা যে কোনো একটি কোণ সমকোণ। দুটি সমান্তরাল সরলরেখা দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র, যাদের প্রত্যেকটি কোণ সমকোণ, সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আয়তক্ষেত্র বলতে আমরা এটা বুঝি, আয়তক্ষেত্রের এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় দৈর্ঘ্য, এই অংশটাকে বলা হয় প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানেও যা এখানেও তা, এই বাহু আর এই বাহু দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল শব্দটা, যে দুটি পরস্পর সমান এবং সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, যাদের প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। দেখো, এবং এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান। আমি এখানে 3টা দাগ, এখানে 2টা দাগ দ্বারা বোঝাচ্ছি যে এই চিহ্ন আর এই চিহ্ন যেখানে আছে তারা সমান, এই চিহ্ন আর এই চিহ্ন যেখানে আছে তারা হচ্ছে সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুইটা বিষয়ে তথ্য দেওয়া থাকবে।
এবং তার সাথে সাথে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল সমান সমান হয়ে যাচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে এই যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এত, এবং প্রত্যেকটা ক্ষেত্রফল নির্ণয় করার সাথে সাথে অবশ্যই আমাকে যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে বর্গ একক। তো শিক্ষার্থীরা দেখো, তাহলে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, এটা আমরা পেয়ে গেলাম। এখন এটার সাথে সাথে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, আয়তক্ষেত্রের বিষয়, সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা সমান সমান কি হবে? পরিসীমা সমান সমান আমাদের হয়ে যাবে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে পরিসীমা সমান সমান হয়ে যাচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এইটার পরিসীমার একক কি হবে? শুধুমাত্র একক, শুধুমাত্র একক। তাহলে আয়তক্ষেত্রের বেলায় আমার দুইটা সূত্র জানতে হবে, একটা কি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, এবং পরিসীমা জানতে হবে, পরিসীমা সমান সমান হয়ে যাচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক শুধু। তাহলে এই দুইটা তথ্য থেকে আমরা আমাদের অঙ্ক সমাধান করতে পারি। দেখো, সাপোজ তুমি যদি চাও তোমার বইয়ের অঙ্ক দিকে যাইতে পারি, অথবা তোমার বইয়ের অঙ্ক ছাড়া আগে দুইটা অঙ্ক দিয়ে আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি যে কত হতে পারে, সাপোজ অঙ্ক কেমন হতে পারে। আমি বলছি একটা তথ্য যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 9 মিটার। আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। তাহলে অঙ্ক যেটা আছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ হচ্ছে 9 মিটার। আমাকে বলতেছে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করো। এই দুইটি একই একটা উদ্দীপক থেকে আমি দুইটা জিনিস নির্ণয় করতে বললাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারতেছি, প্রশ্ন পড়েছে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এই অংশটার মান দেওয়া আছে 15 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে 9 মিটার, তাহলে এইটার মান দেওয়া আছে 9 মিটার। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? এই দুইটার গুণফলটাই হয়ে যাবে ক্ষেত্রফল। তাহলে তথ্যটাকে কিভাবে লিখতে হবে? এখানে লিখতে হবে দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 9 মিটার। আমরা জানি আয়তকার ক্ষেত্রের দেখো বন্ধুরা, যে এটা দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এত প্রস্থ এত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 15 এবং প্রস্থ দেওয়া আছে 9, বর্গ কি হবে? বর্গ মিটার। কেন হবে? কারণ এগুলা আমাদের কি একক দেওয়া আছে? মিটার এককে দেওয়া আছে। তাহলে এই দুটো যদি গুণ করি, 5 নং 50 5 হাজার 4 9 কে 9 4 13 135 বর্গ মিটার। তো শিক্ষার্থীরা, তাহলে এইভাবে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে ক্ষেত্রফলটা আমাকে এইভাবে নির্ণয় করতে হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে খুবই সহজ লাগতেছে, কিন্তু আমাদের সরাসরি এইভাবে দেওয়া থাকবে না, আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে। ওই যে বলেছিলাম যে উচ্চতাটা হচ্ছে কি, ভূমির হচ্ছে যে
ত্রিভুজের ভূমির পরিমাণটা হচ্ছে উচ্চতার 1/3, এমন একটা শর্ত দেয়া থাকবে। হয়তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেয়া থাকতে পারে, প্রস্থটা বলবে যে দৈর্ঘ্যের 1/3, অথবা আয়তক্ষেত্রের প্রস্থ দেয়া থাকবে, বলা হবে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3 গুণ 4 গুণ, এভাবে দেয়া থাকবে তথ্যটা। তাহলে দেখো যেভাবে তথ্যটা দেয়া থাকুক না কেন, আমরা এই যেভাবে আমাদের নির্ণয় করার কৌশলটা কি, যেটা তথ্যটা দেওয়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের কোশ্চেন, এটা হচ্ছে আমাদের সলভ। আমাদের যেভাবে তথ্যটা দেয়া থাকুক না কেন আমরা এইভাবে উপস্থাপন করব। তাহলে পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এবং দেখো পরিসীমা সমান সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক। তাহলে 2 ইনটু 15 যোগ 9 এত মিটার, 15 আর 9 24, 24 দুগুণ হচ্ছে 48 মিটার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এইখানে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 135 বর্গ মিটার এবং পরিসীমা পেয়ে গেলাম 48 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে হচ্ছে যে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব এবং হচ্ছে পরিসীমা নির্ণয় করব। কিন্তু স্যার আমাদের বইতে এত সহজভাবে সবকিছু দেওয়া থাকে না, আমি জানি, কিন্তু প্রাথমিক যে ধারণাটা তোমাদের, সেই প্রাথমিক ধারণা দিয়ে দিলাম। এবার বইয়ের সাথে সাথে তোমাদেরকে আমি কিছু বিষয়, যে কেমন করে তোমাদের বইয়ের প্রশ্নগুলো চাই, কেমন করে তোমাদের বইয়ের যেমন পুকুর দেওয়া আছে, আয়তাকার পুকুর দেওয়া আছে, বর্গাকার পুকুর দেওয়া আছে, আয়তাকার পুকুরের ভেতরে 3 মিটার রাস্তা অথবা বাইরে 3 মিটার রাস্তা, এরকম আকারে তথ্য দেওয়া আছে। তাহলে এইভাবে তথ্য যদি দেওয়া থাকে তাহলে সেটা আমরা কিভাবে করব, সেই কৌশলে যাওয়ার আগে তোমাদেরকে আসলে আয়তাকার বস্তু বললে তার ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করতে হবে, তার পরিসীমাটা কিভাবে নির্ণয় করতে হবে, এই বিষয়টা তোমাদেরকে জানালাম। কারণ অঙ্ক যখন করতে যাবো, গভীরে যখন যাব, তখন আমাদের কন্ডিশন গুলো একটু গভীর থাকবে। সেই কন্ডিশন গুলো বোঝার জন্য আগে আমাদের সিম্পলিফিকেশন, যে সরল যে বিষয়টা, সেই বিষয়টা জানা থাকতে হবে। যে ক্ষেত্রফল বলে দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ করতে হবে, পরিসীমা বলে দৈর্ঘ্যের সাথে প্রস্থের যোগ করে তার সাথে 2 গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে যে বিষয়টা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার, সেই দৈর্ঘ্য এবং প্রস্থের জন্য আমাদের প্রশ্নে কি ধরনের আলোচনা থাকে, সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। তার আগে দেখো যে আমাদের এইখানটাতে যে বিষয়টা আছে, সেই বিষয়টা হচ্ছে আমরা এটা বুঝতে পারলাম, এটা জাস্ট একটা কোশ্চেন দিলাম। কিন্তু আমি এখন যে জিনিসটা আলোচনা করতেছি সেটা তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে তোমাদেরকে বুঝতে হবে। এখন দেখো এই জিনিসটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে তোমরা এটা তুলে নিতে পারো, রাখতে পারো, পরে তোমরা তুলে নিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে আলোচনাটা করতে চাচ্ছিলাম, সেই আলোচনাটা হচ্ছে তোমাদের পাঠ্য বই দরকার। তোমরা যদি একটু তোমাদের পাঠ্য বইতে যাও, আমি একটু তোমাদের পাঠ্য বইতে যাই, দেখো একটু উদাহরণ 9 নাম্বার, উদাহরণ 9 নাম্বারে তোমরা একটু যাও। দেখো তোমাদের উদাহরণ 9 নাম্বারে করতে গেলে তোমাদের একটু যে বিষয়টা তোমাদের সলভ করার জন্য তোমাদের যে বিষয়টা দরকার, জানা দরকার, সেই বিষয়টা একটু তোমাদের সামনে উপস্থাপন করি। সেই উপস্থাপনের জন্য দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে দেখো যে সকল বিষয় আছে, যেমন 12 নম্বর একটা অঙ্ক আছে। 12 নম্বর, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল 216 হলে এর পরিসীমা কত? প্রিয় শিক্ষার্থীরা, আগে এটা একটু সলভ করে নিই, তারপরে তোমাদের দেখো তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্ক, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফল 216। 12 নম্বর কোশ্চেনটা সলভ করি। দেখো 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে এই দেওয়া আছে, দেখো আমাদের এই জাস্ট এই তথ্যটা দেওয়া আছে, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 216 বর্গ মিটার, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে আমরা এখন কি করতে পারি? তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা আমাদেরকে ধরে নিতে হবে, যে ধরি প্রস্থ সমান সমান ক মিটার। প্রথমে এই কাজটা করতেছি, প্রস্থ সমান সমান ক মিটার। তাহলে দৈর্ঘ্যটা কি হবে? দেখো দৈর্ঘ্য প্রস্থ ক মিটার দেওয়া আছে, দৈর্ঘ্যটা হচ্ছে ক ইন্টু 1.5। কেন 1.5? কারণ হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থের কি কত গুণ বলা আছে? 1.5 গুণ বলা আছে, এই জন্য ক এর সাথে আমরা 1.5 গুণ করতে হবে। তাহলে দৈর্ঘ্যটা সমান সমান 1.5 ক। তাহলে এটা ক্ষেত্রফল কি হবে? সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল
আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে আমাদের এখানে 1.5 ক গুণ ক বর্গ মিটার। তাহলে দেখো 1.5 ক স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীজগণিতে শিখেছি a গুণ a তার মানে হচ্ছে a স্কয়ার। তাহলে ক গুণ ক সমান সমান কি ক স্কয়ার। এখন এই কয়টার সাথে 1.5 গুণ আছে, তাই এখানে 1.5 আমরা বসাই দিচ্ছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 1.5 ক স্কয়ার। তাহলে দেখো এই বিষয়টা তোমাদের খেয়াল রাখা লাগবে যে ক গুণ ক মানে হচ্ছে ক স্কয়ার, আর এর সাথে 1.5 আছে, তাই 1.5 ক স্কয়ার। এটা হচ্ছে মূলত এই গুণফলটা। এটা অনেকেই তোমরা একটু ভুল করো, তো এই জন্য একটু আলাদা ভাবে ভেঙে দিলাম। তাহলে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 1.5 ক স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তো কত একটা চলক, তাহলে আমার এখানে মান পাইলাম কোথায়? আমার এখানে নির্ণয় করতে বলছিল দৈর্ঘ্য প্রস্থ কত। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ কত নির্ণয় করার জন্য আমার এখানে শর্ত পাইছি 1.5 ক স্কয়ার, কিন্তু আমাদের ক্ষেত্রফলটা দেওয়া হচ্ছে কত 216 বর্গমিটার। তাহলে আমরা এখানে লিখবো কি শর্ত মতে 1.5 ক স্কয়ার সমান সমান 216 বা ক স্কয়ার সমান সমান 216 ডিভাইডেড বাই 1.5 ক। শিক্ষার্থীরা, এই যে এই বিষয়টা যদি তোমরা ক্যালকুলেটর ছাড়া করতে চাও তাহলে কি করতে হবে, কিভাবে তোমরা এটা সমাধান করবা? তাহলে দেখো এই যে 216 ভাগ 1.5 তার মানে হচ্ছে 216 কে ডিভাইডেড বাই 10। তাহলে তুমি 216 ইনটু 10 ডিভাইডেড বাই 5 15। তাহলে এটাকে 5 দিয়ে কাটলে 2 হবে, এটাকে 5 দিয়ে কাটলে 3 হবে, এবং এইটাকে যখন এটা দিয়ে কাটবা 72 হবে। তাহলে 72 দুগুণে 144। তাহলে তোমার এর ভাগফলটা আসতেছে কত 144 বা ক স্কয়ার সমান সমান 144। তো শিক্ষার্থীরা কিভাবে করেছি দেখো, যদিও আমি ক্যালকুলেটর সাহায্য করতে পারি, এইটাই আমার ক্যালকুলেটর পারমিশন আছে, তারপর আমি ক্যালকুলেটর হেল্প নিলাম না, দেখাচ্ছি 216 ভাগ 1.5 তার মানে কি 1.5 মানে হচ্ছে 1.5 মানে কি 15 কে 10 দ্বারা ভাগ, তাই 15 কে 10 দ্বারা ভাগ করছি, এটা হচ্ছে বড় ভাগ, এটাকে গুণ করে দিছি, তাই ভগ্নাংশ নিচেরটা উপরে গুণ হয়ে গেছে আর উপরেরটা নিচে থেকে গেছে। তাই এটাকে 5 দিয়ে ভাগ করলে 2 হয়, এটাকে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 216 কে ভাগ করলে 72 হয়, 72 দুগুণে 144। তাই এখানে আমরা লিখছি কত 144। সুতরাং ক সমান সমান কত হবে 144 এর রুট ওভার। স্যার 144 একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি, তাহলে 100 পূর্ণবর্গ সংখ্যা এটাকে লিখতে হয় যে সুতরাং ক সমান সমান 12। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা ভিডিও তোমাদের শুধু এইটের জন্য এই ভিডিওটা করব, বা যারা জব প্রত্যাশী তাদের জন্য এই ভিডিওটা করব, সেটা হচ্ছে কিভাবে একটা বড় সংখ্যাকে 2 3 4 5 সংখ্যার একটা সংখ্যাকে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়, এটার একটা শর্ট টেকনিক, শর্ট কৌশল নিয়ে তোমাদের সাথে আমাদের ইনশাআল্লাহ দেখা হবে। সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন ক্লিক করে রাখবা, তার সাথে সাথে এই ভিডিও নোটিফিকেশন তোমার সাথে চলে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমাদের বইয়ের যে 12 নম্বরটা ছিল, সেই 12 নম্বর অনুসারে আমরা কয়ের মান পেয়ে গেছি 12। শিক্ষার্থী বন্ধুরা, কয়ের মানটা কাকে ধরেছিলাম? আমরা প্রস্থকে ধরেছিলাম, কয়ের মান হচ্ছে 12, তাই প্রস্থ হয়ে যাচ্ছে আমার এখানে 12 মিটার। তাহলে এখানে 12 সাথে 1.5 যদি আমরা গুণ করি তাহলে সেটা হয়ে মান কত হয়ে যাবে 18 হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর দৈর্ঘ্য এবং প্রস্থ কত তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তারপরে বাকিটুকু আমরা দেখাই দিচ্ছি। এটার জন্য আমাদের উপরেটুকু মুছতে হবে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিও অথবা পজ করে রেখে পরে এটা তুলতে পারবা। সুতরাং আমাদের প্রস্থ পেয়ে যাচ্ছি, সুতরাং প্রস্থ পেয়ে যাচ্ছে আমাদের 12 মিটার এবং দৈর্ঘ্য তখন কত হয়ে যাচ্ছে 12 সাথে 1.5 গুণ করতেছি, তাহলে 1.5 গুণ করলে সেটা কত হয়ে যাবে 18 মিটার। তাহলে বন্ধুরা দেখো যে তাহলে দেখো বন্ধুরা, আমাদের নিশ্চয়ই তোমরা এটা বুঝে ফেলছো যে হচ্ছে যে আমাদের কিভাবে জিনিসটা করতে হলো। তাহলে প্রস্থ হচ্ছে যে 12 মিটার এবং দৈর্ঘ্য হয়ে যাচ্ছে
18 মিটার। তাহলে সেই সাথে শিক্ষার্থী বন্ধুরা আমাদের অঙ্ক এখানেই আমি ধরে নিচ্ছি আমাদের অঙ্ক এখানে এটা শেষ হয়ে গেল। তাহলে আমরা এইভাবে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব এবং সেই সাথে সাথে তোমাদের আরেকটা কৌশল নিয়ে আলোচনা করতে হয়। তোমাদের বইতে আরেকটা কৌশল দেওয়া আছে, সেই কৌশলটা হচ্ছে যে কোন একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রটার হচ্ছে যে হয়তো দৈর্ঘ্য অথবা প্রস্থ দেওয়া আছে এবং এটার আয়তক্ষেত্রটার জায়গাটাকে কোনো কিছুতে কার্পেটিং করছো অথবা ঘাস লাগাইছো অথবা হচ্ছে গাছ লাগাইছো বা যাই কিছু করছো অথবা রং করছো, করতে তোমার একটা খরচ হয়েছে, কিন্তু এর ক্ষেত্রফলটা কত সেটা তোমাদেরকে হয়তো দেওয়া নাই, কিন্তু দৈর্ঘ্য অথবা প্রস্থ দেওয়া আছে, এরকম একটা কিছু দেওয়া আছে। তোমাদের হচ্ছে যে সেই সাথে সাথে এটা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। যেমন এরকম একটা অঙ্ক যদি আমি তোমাদের বইতে যাই, তোমাদের বইতে গেলে তোমরা তোমাদের বইতে তোমরা যাও 36, তোমাদের বইতে চলে যাও উদাহরণ 9 38 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা 38 পৃষ্ঠার উদাহরণ 9 দেখো। উদাহরণ 9 দেওয়া আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দেখো যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গমিটার 7.50 টাকা দরে ঘরটি মেঝে কার্পেট দিয়ে মোড়াতে 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা ঘরটি কার্পেট দিয়ে মোড়াতে মোট কত খরচ হয় সেটা দেওয়া আছে এবং প্রতি বর্গ মিটারে কত খরচ হয় সেটাও দেওয়া আছে। এখন আমাকে যেটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে যে নির্ণয় করতে বলছে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত এবং একটা শর্ত দেওয়া আছে